বিয়ে করে মানে ওই রকম একটা সিঁদুর ফিঁদুর লেবড়ে লুবড়ে থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এটা কোথাও একটা চার দেওয়ালের মধ্যে গল্প, অর্ধাঙ্গিনী বলা হচ্ছে বলে, কিন্তু মহিলারাই কি কোথাও একটা এখনো এই সমাজে দাঁড়িয়েও কোথাও একটা আঙুলের নিশানায় চলে আসে না? এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। মহিলাদের দিকে ব্যাপারটা ঠেলে দিতে পারলে খুব নিশ্চিন্ত বোধ করি। আমিও তো রেশমিকে একটা খোপের মধ্যেই ঢুকিয়ে রেখেছিলাম অনেকদিন। বাঙালি পুরুষের ভেতরে যে নগ্ন চেহারাটা আছে না, তাকে তো ছোটবেলা থেকে এই বলে মানুষ করা হয়েছে যে তুমি আসলে ছেলে। মঞ্চ থেকে সিনেমা, সর্বত্র তার অবাধ বিচরণ। তিনি তার প্রত্যেকটা চরিত্রের মাধ্যমে বাঁচেন এবং প্রত্যেকটি দর্শককে নিয়ে তিনি তার চরিত্রের সঙ্গে আরও এগিয়ে যান। আর এবারও তার চরিত্রের সঙ্গে যে আমরা সকলে একাত্ম হব তার অন্যথা হবে না, সেটা হলপ করে বলাই যায়, কারণ ইতিমধ্যেই ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে আজও অর্ধাঙ্গিনী। আর আজকে সেই সিনেমা নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন নান আদার দেন কৌশিক সেন। কেমন আছেন? ভালো আছে। এবং এই যে একগাল হাসি দিয়ে শুরুটা হচ্ছে, এবং আমি জানি এই আড্ডাটি ভীষণ মনোগ্রাহী হতে চলেছে আবার, কারণ বরাবরই আপনার সঙ্গে কথা বলা মানে আমি নিজে অনেকটা সমৃদ্ধ হই এবং অনেকটা কিছু জানি আর কি। কৌশিকদা, যেহেতু এই চরিত্রটা দীর্ঘ 3 বছর পর তো আবারও আসা, সেইটা কি কোথাও একটা যাপন করতে হয়, কোথাও রয়ে যায়, নাকি আবারও নতুন করে সেটাকে তৈরি করলেন? মানে রয়ে টয়ে যায় বললে মিথ্যে বলা হবে। কারণ আমি কিন্তু দ্বিতীয় অর্ধাঙ্গিনীটা এক্সপেক্টই করিনি। মানে যদি না হতো আমার কিছু মনে হতো না, কারণ প্রথম ছবিটায় বেশ সুন্দর একটা তার সমাপ্তি ছিল বলে আমার মনে হয়, কারণ ওইভাবেই একটা গল্প শেষ হতে পারে। কিন্তু কৌশিক গাঙ্গুলির মাথায় একটা ভাবনা ছিল, দর্শকদের একটা চাহিদা ছিল, এবং প্রযোজক সুরিন্দর ফিল্মসও তারাও চেয়েছিলেন। ফলে যখন দ্বিতীয় পর্বটা আসলো, অর্থাৎ এদের এই মেঘনা, শুভ্রা এবং সুমনের জীবনে কি হলো, এটা যখন কৌশিক নতুন করে আবার লিখলো, ভাবলো, সেই যাত্রাপথে ঢুকে আমার ভালোই লেগেছে। কিন্তু রয়ে যায়নি, আমাকে নতুন করে আবার চরিত্রটার কাছে আসতে হয়েছে, আবার মেঘনা শুভ্রাকেও নতুন করে চিনতে হয়েছে, সুমনকেও নতুন করে চিনতে হয়েছে। তো ফলে এবং একথাও মানে খুব নির্দ্বিধায় বলা যায় যে প্রথম চলচ্চিত্রতে মানে প্রথম ছবিটিতে অর্ধাঙ্গিনীতে আমাকে আমার যতটা অভিনয়ের সুযোগ ছিল এটাতে তার অনেক বেশি সেই সুযোগটা আছে। কিন্তু এমন নয় যে আমার ওটা নিয়ে কোনো আক্ষেপ ছিল। মানে ওটাতে দীর্ঘ একটা সময় সুমন চ্যাটার্জি অসুস্থ ছিল, কিন্তু ফাঁকে ফাঁকে যেটুকু এসেছিল, যে দৃশ্যগুলো ছিল আমার খুব ভাল লেগেছিল করে। অনেকে এরকম বলেছিলেন যে সুমনের ভূমিকাটা একটু কম। তার কারণটা হচ্ছে যে আমাদের এখানে অভিনয়ের সম্পর্কে যে ভাবনাটা, সেটা কি ইন্ডাস্ট্রির ভেতরে কি দর্শকদের, সেটা একটু গোলানো আমার মনে হয়। মানে এখনও আমরা বিশ্বাস করি কতগুলো সংলাপ থাকলো, কতটা স্ক্রিন প্রেজেন্স থাকলো, সেই হিসেবে একটা অভিনেতার গুরুত্ব বিবেচনা করা হয়, সেটা আমার কোনো দিনই খুব গ্রহণযোগ্য বলে মনে হয় না। রাদার আমার প্রথম অর্ধাঙ্গিনীতে সুমনের যে অল্প চরিত্র ছিল তুলনায়, মেঘনা এবং শুভ্রার তুলনায়, আমার কিন্তু সেই ধরনের চরিত্রগুলোকে খুব চ্যালেঞ্জিং মনে হয়, যে কম পরিসরের মধ্যে তুমি কত কি করতে পারো সেখানে। হ্যাঁ, সেখানে তো কৌশিক এই অর্ধাঙ্গিনীতে আমাকে অনেকটা সুযোগ করে দিয়েছে অভিনেতা হিসেবে। বেশ, এই যে 3 বছরের কথা বলছি, 3 বছরে একটা মানুষের আমূল পরিবর্তন ঘটতে পারে তাদের জীবনে। কৌশিক সেনের জীবনে কতটা পরিবর্তন ঘটলো অর্ধাঙ্গিনী থেকে আজও অর্ধাঙ্গিনীর এই যাত্রার মধ্যে ব্যক্তি জীবনে? এই 3 বছরে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে আমার নিজের জীবনে কত কি ঘটে গেছে ভাবো। ওরকমভাবে আলাদা করে চিহ্নিত করতে গেলে সময় নষ্ট হবে, অনেকটা সময় চলে যাবে, কিন্তু অনেক কিছু ঘটে গেছে এই সময়ে। মানে মানুষ হিসেবে আমার অভিজ্ঞতা বেড়েছে, স্বামী হিসেবে অভিজ্ঞতা বেড়েছে, বাবা হিসেবে বেড়েছে, বন্ধু হিসেবে বেড়েছে, এই রাজ্যের একজন নাগরিক হিসেবে, দেশের একজন নাগরিক হিসেবে বেড়েছে, মন খারাপ হয়েছে, কখনো আশাবাদী হয়েছি, অনেক রকম ঘটেছে। তো সুমন চ্যাটার্জির জীবনেও সেরকম ঘটেছে, এই চরিত্রটার ক্ষেত্রেও ঘটেছে। এবং গল্পের নিরিখে এদের 3টে নারী পুরুষ কি কি ভাবে আবার 3 জনের সম্মুখীন হলো, কোন জায়গা থেকে তারা একে অপরকে দেখছে, এই রসায়নগুলো খুব ইন্টারেস্টিংলি কৌশিকের গল্পে এসেছে আমার মনে হয়। তো সেই জন্য করতে এত ভালো লেগেছে। আজও অর্ধাঙ্গিনী, এবং তার প্রথম যে সিনেমাটি দেখেছিলাম সেটার নাম অর্ধাঙ্গিনী ছিল।
কৌশিকদার কাছে প্রশ্ন, যে অর্ধাঙ্গিনী এই কথাটি আপনার কাছে কি? এই শব্দটা আমার কাছে খুব ডেরোগেটরি লাগে। আমার মনে হয় কৌশিক গাঙ্গুলিও এটাকে কিন্তু খুব পজিটিভলি দেখছেন, এটার মধ্যে একটা তির্যক ব্যাপার আছে। মানে এই যে একটি মেয়েকে বলা যে তুমি আমার অর্ধাঙ্গিনী, এইটা বলার মধ্যে যে একটা মেল সুপ্রিমেসি আছে, সেটা খুব ডেরোগেটরি। অর্ধাঙ্গিনী কেন হবে? পুরো রাদার সুমন চরিত্রটার গণ্ডগোলটাই সেইটা। সে শুভ্রা এবং মেঘনাকে দুজনকে অর্ধেক মানুষ হিসেবে দেখেছে, সেইখান থেকেই সমস্যাটার সূত্রপাত আর কি। তারপরে হয়তো দেখা যাক এই অর্ধাঙ্গিনীতে এসে সুমন হয়তো রিয়েলাইজ করবে যে তার দৃষ্টিভঙ্গিটা কোথায় গণ্ডগোল ছিল, কতটা গণ্ডগোল ছিল। বেশ, দর্শকের তো একটা প্রত্যাশা আরো দ্বিগুণ হয়ে যায়, ঠিক যেরকম অর্ধাঙ্গিনী সিনেমাটা দেখার পর দর্শকদেরই এটা ইচ্ছা ছিল যে আজও অর্ধাঙ্গিনী নামটা তখন তারা জানতেন না। হ্যাঁ, শুনলাম তাই। অর্ধাঙ্গিনীর দ্বিতীয় যদি আরো একটি পার্ট আসে, সিকুয়েল আসে আর কি, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই ছবির সঙ্গে যখন জার্নিটা শুরু হলো, তখন কোথাও একটা মনে হলো দর্শকদের প্রত্যাশা পূরণের ওই যে চাপটা, সেটা কি কোথাও মনে হলো, নাকি আরো উৎসাহের সঙ্গে না কাজটার না, সঙ্গে চলছে? চাপ নিয়ে কাজ করিনি। মানে আমার তো বললাম, আমার যেমন বলছিলাম যে আমি বললাম যে দ্বিতীয় অর্ধাঙ্গিনীটা না হলেও আমার কিছু এসে যেত না, কিন্তু যখন অভিনেতা হিসেবে যে আমি একটা সুযোগ পেলাম, তখন তো এগুলো কি হয়, এগুলো অনেকটা তো দেখো আমাদের প্র্যাকটিসটা, মানে এই মানে একজন যিনি সেতার বাজায়, যিনি ভায়োলিন বাজান, সে বাড়িতে একা একা করতে পারে। আমি না হয় থিয়েটার করি, সেখানে একটা চর্চা হয়, কিন্তু ক্যামেরার সামনে তো সবসময়, এবং তো আমরা তো জানি যে মঞ্চে এবং ক্যামেরার সামনে দুটো তো আলাদা একটা ক্রাফট, কমপ্লিটলি তার ব্যাকরণগুলো আলাদা। তো আমি তো যখন ধরো বসে থাকবো, আমি তো বাড়িতে একটা ক্যামেরা এনে সবসময় প্র্যাকটিস করতে পারবো না। তখন আমি কি করি, অন্যদের অভিনয় দেখি, সিরিজ দেখলাম, সিনেমা দেখলাম। কিন্তু যখনই আমি একটা অভিনয় করার সুযোগ পাই কোথাও, সেটা আমার কাছে যেমন একদিক থেকে একটা পেশাদারি কাজ, যে এটা করে আমি টাকা পাবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা ভীষণ অনুশীলনও তো বটে, যে আবার ক্যামেরার সামনে, এবং আমি মানে একটা চরিত্র রক্তমাংসে হয়ে উঠতে পারছি কিনা, এবং সেখানে কৌশিকের গাইডেন্স, কৌশিকের স্ক্রিপ্ট, এগুলো একটা বাড়তি হেল্প করে। সেখানে চুনি বা জয়ের মতো পাওয়ারফুল অ্যাক্টররা থাকলে কাজটা করতে মজা হয়, আরও বেশি জমে। তো আমি এই হিসেবেই দেখেছি আর কি। ফলে দর্শকের চাপটাপগুলো মাথায় থাকে না, তখন মনে হয় যে পরিচালক প্রযোজক আমাকে যে দায়িত্বটা দিয়েছেন সেটা আমি সঠিকভাবে করি, দর্শকদের কথাটা পরে ভাবা যাবে। একদমই। আচ্ছা, পরিচালক কৌশিক গাঙ্গুলি, ক্যামেরার পিছনের পরিচালক কৌশিক গাঙ্গুলি ঠিক কেমন মানুষ? ইটস ভেরি সেন্সিটিভ, খুব ছোট 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 ইনপুটস দেন, এবং আমার মনে হয় যে ভালো পরিচালককে বেশি কথা বলতে হবে কেন, ভালো পরিচালক তো তার স্ক্রিপ্টের মধ্যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেন। বুদ্ধিমান অভিনেতার কাজ হচ্ছে সেই সংকেত চিহ্নগুলোকে বুঝে নেওয়া। তো সেইটাই আমার মনে হয় মানে পেশাদারি কাজের একটা অন্যতম ক্রাইটেরিয়া। পরিচালক মানে আমাদের মানে থিয়েটারে হোক, সিনেমায় হোক, পরিচালকের কাজ কিন্তু অভিনয় করে দেখিয়ে দেওয়া নয়। কারণ তুমি যখন কাউকে কাস্ট করছো, তখন ধরেই নেওয়া হয় যে সে পেশাদার অভিনেতা, তাকে অভিনয়টা কিভাবে সে করবে সেটা তার উপরে। ডিরেক্টরের কাজ হচ্ছে তার সঙ্গে সেই চরিত্রের সাইকোলজি নিয়ে আলোচনা করা, বা দৃশ্য বিন্যাসটা সে কিভাবে শট নিচ্ছে সেইখানে করে। আর সেখানে কৌশিক তো ভীষণ বুদ্ধিমান এবং খুব সেন্সিবল, খুব সেন্সিটিভ একজন ডিরেক্টর। কৌশিকদা, একটা ট্রেলারে মুহূর্ত এসেছিল যেখানে অম্বরীশদার মুখে একটি ডায়লগ আমরা শুনেছি, সেখান থেকে যেটা ফুটে ওঠে যে ইগো, মেল ইগো একটা বিষয়, বড় বিষয়। হ্যাঁ, ভীষণ ভীষণ ভীষণ। এই যে আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করলাম, যে অর্ধাঙ্গিনী শব্দটা, সুমন তার মতো করে শুভ্রাকে একটা খোপে ঢুকিয়ে দিয়েছিল, তার মতো করে মেঘনাকে একটা খোপে ঢুকিয়ে দিয়েছিল, এবং সেই খোপটার মধ্যেই, এবং নিজেকেও একটা খোপের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। সেই বাক্সগুলো বোধহয় কোথাও নেড়ে ঘেঁটে যায় এই দ্বিতীয় অর্ধাঙ্গিনীতে এসে। সেখান থেকে দাঁড়িয়ে
আমরা কোথাও একটা বোধহয় অভিমান এই শব্দটা যেখানে বোঝা যাচ্ছে যে আমরা দেখতে পেয়েছি বলা হচ্ছে যে দূরত্ব এই যে আসে সেটা কখনো বলে দিতে হয় না, সেটা বুঝে নেওয়া যায়। এই যে বাড়ি থেকে শুভ্রাকে চলে যেতে বলা হয়নি কখনো, সুমন চ্যাটার্জি কখনো বলেননি, কিন্তু তিনি বুঝে সে গিয়েছিলেন। এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যেখানে কোনো মানুষ আত্মসম্মান নিয়ে থাকতে পারে না, শুভ্রার পক্ষেও সেটা সম্ভব হয়নি। এবং দেখা যাক এই আজও অর্ধাঙ্গিনীতে কি অপেক্ষা করে আছে। সম্পর্কের রসায়ন এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেকটার বদল ঘটেছে এবং জেনারেশনের সাথে সাথে আরও বদল ঘটছে, মানে পরিবর্তন হচ্ছে। কৌশিকদা, যদি জিজ্ঞাসা করি এই মুহূর্তে দাঁড়িয়েও সম্পর্কের রসায়ন সব থেকে বেশি কী মনে হয়? কারণ মানুষ এখন কোথাও একটা গিয়ে ধৈর্য হারাচ্ছে, তাদের কাছে অপশনস প্রচুর রয়েছে। আমি একজনকে একটা গল্প বলছিলাম, যে গল্পটা আমাকে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন আমার শিক্ষক হিসেবে, যে উনি একজন বিখ্যাত মোটর কার র্যালি চ্যাম্পিয়নের কথা বলেছিলেন, যাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো এরকম স্পিডে গাড়ি চালান, আপনি যখন ব্যক্তিগত জীবনে গাড়ি চালান তখন আপনার কি মাথায় থাকে? সেই চ্যাম্পিয়ন উত্তর দিয়েছিলেন যে কনসিডারেশন ফর আদার্স। তো এইটাই আমার মনে হয় যে কোনো সম্পর্কের, সেটা মানুষের সম্পর্ক, সোসাইটির সঙ্গে মানুষের সম্পর্ক, সবটা দাঁড়িয়ে থাকে কনসিডারেশনের উপরে। সেটা এখন কোথাও কি একটা মিসিং হয়ে যায়? স্বাভাবিক। তার কারণটা হচ্ছে যে পৃথিবীতে আমরা বাঁচছি, যে নিওলিবারাল ক্যাপিটালিজমের যুগে আমরা বাঁচছি, যেখানে মানুষ কনসিডার করাটা তো ছেড়েই দাও, মানুষ মুনাফার জন্য, প্রফিটের জন্য, তুই চারপাশের দিকে তাকালে বুঝবে। আমরা যখন আমেরিকাতে গেলাম তখন আমেরিকান ওয়েদার, বা কিছুদিন আগে লন্ডনে গেলাম, লন্ডনে অস্বাভাবিক গরম, যেটা ভাবাই যায় না। তো এই যে এত বাজ পড়ে, বৃষ্টি হয় না, এই সমস্তটাই তো কনসিডারেশনের অভাবের জন্য হয়েছে। আজকে নিকোবর আইল্যান্ডে একটা বিরাট সংখ্যক গাছ কেটে ফেলা হচ্ছে, আদানিদের দেওয়া হয়ে গেছে, মোদি গভর্নমেন্ট দিয়ে দিয়েছে, অথচ তারা বড় বড় বাতেলা মারে। কনসিডারেশনের অভাব। আমাদের এখানে প্রিভিয়াস তৃণমূল গভর্নমেন্ট মাটি কেটে 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 নদীর 12টা বাজিয়ে দিয়েছে। যে কয়লা খনি থেকে কয়লা তোলার কথা নয় সেখান থেকে তুলেছে। সো এগুলো তো সবটাই লোভ, লালসা, প্রফিটের জন্য হয়েছে। কনসিডারেশন কোথায়? সেটা পুরো সমাজের ওপরেই কোথাও একটা বিরূপ হয়ে আসে। হ্যাঁ একেবারে। এবং এগুলো কিন্তু ব্যক্তি সম্পর্কেও এফেক্ট করে, জানো তো। আমি হয়তো ভাবতে পারি যে নিকোবরে গাছ কাটলো তো আমার কি, এটা নয়। আমরা প্রত্যেকের সঙ্গে জড়িত, ভীষণভাবে জড়িত। আজকে যখন যুদ্ধটা হয় তখন শুধু প্যালেস্টাইনের বাচ্চাগুলো মারা যাচ্ছে, আমার বাচ্চা সেফ রয়েছে বলে আমি খুব আনন্দ করছি, এটা ভাবার কোনো কারণ নেই। একটু আগে আপনি বলছিলেন একটা কথা, সেটা হচ্ছে যে এই 3 বছরে অনেক কিছু পরিবর্তন ঘটেছে এবং কখনো হয়তো আশাহত হয়েছেন, কখনো আশাবাদী হয়েছেন। খুব সম্প্রতি দেখলে আরও একটা বেশ বদল ঘটেছে আমাদের এই পুরো পশ্চিমবাংলায়। সেটা নিয়ে কতটা আশাবাদী আপনি এখনো পর্যন্ত যা চিত্র দেখো, আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। আমার মনে হয় যে খুব স্ট্রিক্ট বলা ভালো, সেটা হচ্ছে যে সরকারটা চলে গেছে সেই সরকারটা না গিয়ে উপায় ছিল না, মানুষ বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তার বদলে যে শক্তিটা এসেছে সেই শক্তিটা সম্পর্কে আমি একদম ব্যক্তিগতভাবে নিশ্চিন্ত নই। তার কারণ হচ্ছে এটা তো নতুন পার্টি নয়। ধরো একটা নতুন সম্পূর্ণ একটা পার্টি আসলো, তখন তুমি ভাবতে পারো আচ্ছা কি হবে দেখি। কিন্তু এই পার্টিটা তো, বিজেপি পার্টিটা তো গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আছে এবং সেখানে তারা কি কি করছে সেটা আমরা খুব পরিষ্কার করে জানি। ফলে আশাবাদী হওয়ার কোনো জায়গায় নেই। দেখো কতগুলো ঘটনা ঘটে যেগুলো ইনএভিটেবল। তৃণমূল এমন একটা দুর্নীতিগ্রস্ত দল, রাজনৈতিক দল ছিল যে তাদের চলে যাওয়াটা ইনএভিটেবল ছিল। কিন্তু তার বদলে আনফর্চুনেটলি যে শক্তিটা ক্ষমতা এলো, সেই শক্তিটা সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে খুব একটা আশাবাদী হতে পারছি না। থিয়েটার নিয়ে কিন্তু একটা প্রসঙ্গ উঠে এসেছে, আমরা দেখতে পেয়েছি, যেখানে থিয়েটারের জগৎকে আরও একটু বড় স্কেলে নিয়ে আসার কথা বলা হয়েছে, সেটা বলা হয়েছে। আপনি যেহেতু নিজে থিয়েটার কর্মী, আমি ঠিক জানি না, শুনেছি, আমিও শুনেছি। কিন্তু আমরা যদি ভারতীয় জনতা পার্টি, আরএসএস এদের মতাদর্শগতটা জানি, একটু বোঝার চেষ্টা করি, তাহলে এরা থিয়েটারের জন্য হয়তো বড় হল তৈরি করে দিতে পারে, দারুণ পরিকাঠামো তৈরি করে দিতে পারে। কিন্তু ফিলোসফিক্যালি বাংলা থিয়েটারের যে ইতিহাসটা তুমি যদি দেখো, সেই ইতিহাসটা
তুমি যদি স্টাডি করো তাহলে সেই ইতিহাস অনুযায়ী এরা থিয়েটার করতে দেবে, সেইটা ভাবাটা কিন্তু মূর্খের স্বর্গে বাস করা হবে, কারণ তারা ডায়ামেট্রিক্যালি একটা কমপ্লিটলি অন্য ফিলোসফিতে বিশ্বাস করে। কৌশিক দে ঠিক যে কথাটা বললেন সেই সূত্র ধরেই বলি, আমরা এর আগেও সরকারের দেখেছি, প্রিভিয়াস যে সরকার ছিলেন বা তার আগেও শুনেছি, প্রত্যেকটা সময় কিন্তু কোথাও একটা দেখতে পাওয়া যায় থিয়েটারের কর্মীরাই কোথাও একটা আহতও হয়েছেন, তাদেরকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, কারণ তারা সমাজের চিত্র। সিপিএম এর মতো একটা প্রোগ্রেসিভ পার্টি, তারাও শেষের দিকে থিয়েটারের লোকেদের নানান রকমভাবে হ্যারাস করেছে, হল দেওয়া না দেওয়া নিয়ে, কলস করতে দেওয়া নিয়ে আমি ফেস করেছি। তৃণমূল গভর্নমেন্টও তাই করেছে। সুতরাং মানে শাসক দল মানে মজাটা হচ্ছে থিয়েটার এমন একটা জিনিস, লোকে প্রথমে এমন একটা ভাব দেখায় যে থিয়েটার করো, কিন্তু মজাটা হচ্ছে থিয়েটার যখনই রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছে তখন কিন্তু তাকে আটকানো হয়েছে। সেই শাবদার হাশমি থেকে শুরু করে, হাবিব তানভীর থেকে শুরু করে, তারও আগে উৎপল দত্ত থেকে শুরু করে, তারও পরবর্তীকালে আমাদের জেনারেশন সবসময় এফেক্টেড হয়েছে, এবং সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে ঘটেছে, সমস্ত রেজিমেই ঘটেছে। কংগ্রেসের আমলেও ঘটেছে, সিপিএম আমলেও ঘটেছে, তৃণমূল আমলেও ঘটেছে, বিজেপি সরকারের আমলেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এরকম ঘটেছে। সরকার যখন থ্রেট ফিল করে তখনই হয়তো হ্যাঁ অবশ্যই অবশ্যই। মানে নাহলে পুনা ফিল্ম ইনস্টিটিউটে গজেন্দ্র চৌহানের মতো একটা লোক কী করে সেখানে মুখ্য ভূমিকা নেয়? এনএসডির ন্যাশনাল স্কুল অফ ড্রামা পুরো স্ট্রাকচারটাই বদলে গেছে। শুধু থিয়েটার কেন, আমরা যদি বলি আমাদের পশ্চিমবাংলার কথা, তাহলে সিনেমার কথাও বলতে হয়। কদিন আগে অনিক দত্তকে আমরা দেখলাম, ওনার যাওয়ার পর উনি যে সম্মানটা পেলেন, উনি জীবিত থাকার সময় কিন্তু সেই সম্মানটা কখনোই পাননি তো। এবং তার সিনেমা ভূতের ভবিষ্যৎ, যেখানে প্রত্যেকটি আমরা দেখতে পেয়েছিলাম যে প্রত্যেকটি সিনেমায় প্রত্যেকটি পার্টির কথাও বলা হয়েছিল, সেই জায়গাটা কিন্তু কোথাও একটা মিসিং ছিল, তাকে কাট করে তারপর ওনার যে দ্বিতীয় ছবি মানে ওই ভূতের ভবিষ্যতের পরের যে সিকুয়েলটা ভবিষ্যতের ভূত, সেটাতে আমি অভিনয় করেছিলাম, সেটা তো তৃণমূল সরকার আটকে দিয়েছিল, আমাদের রাস্তায় নেমে তার জন্য প্রোটেস্ট করতে হয়েছে। এই সব বিষয়ের মধ্যে থেকে আরও একটা বিষয় যেটা ছবির সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, এটা কোথাও একটা চার দেওয়ালের মধ্যে গল্প, অর্ধাঙ্গিনী বলা হচ্ছে বলে, কিন্তু মহিলারাই কি কোথাও একটা এখনো এই সমাজে দাঁড়িয়েও কোথাও একটা আঙুলের নিশানায় চলে আসে না? হ্যাঁ, ভীষণ রকমভাবে আসে, এবং এখনো আমরা কোনো না কোনোভাবে মহিলাদের দিকে ব্যাপারটা ঠেলে দিতে পারলে খুব নিশ্চিন্ত বোধ করি, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এবং কৌশিক কি হয়, এই যে চার দেওয়াল বললে না, এই চার দেওয়ালের মতো গল্পটা অনেকেই বলে, কিন্তু সেটা খুব রক্তমাংসের হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে যে সেই সূক্ষ্মতাটা সবাই রাখতে পারে না, কৌশিক যেটা পারে করতে। বেশ, একেবারে শেষের দিকে চলে এসেছি, তো স্বাভাবিকভাবে বলবো যে এই সিনেমাটি ট্রেলার যতটুকু আমরা দেখেছি এবং যা যা ঝলক দেখতে পেয়েছি আপাতত, সেখান থেকে বোঝা যাচ্ছে আরও একটি গল্পের মধ্যে দিয়ে, এবং পরিচালক কৌশিক গাঙ্গুলি বোধহয় পরিবারের গল্প এত সুন্দরভাবে ফুটিয়ে তোলেন, সেটা বরাবরই আমরা দেখেছি। যদি এই সিনেমার একটা কোনো ইন্টেন্স সিন নিয়ে আপনি বলতে পারেন। অনেকগুলো ইন্টেন্স সিন আছে, তার মধ্যে মানে ছবির শেষে আমার আর চূর্ণির একটা ইন্টেন্স সিনের কথা আমি ভীষণভাবে মনে করব, প্রায় যেখানে গল্পটা একটা পরিণতির দিকে যাচ্ছে, এবং তার আগে জয়ার সঙ্গে আমার একটা দৃশ্য আছে যেখানে সেটা খুব ইন্টেন্স এবং খুব মানে এক অর্থে ভীষণ ক্রুড, এবং সেটা আমার করে খুব ভাল লেগেছে, কারণ এই আপাত শিক্ষিত মেধা সম্পন্ন বাঙালি পুরুষের ভেতরে যে নগ্ন চেহারাটা আছে না, কারণ তাকে তো ছোটবেলা থেকে এই বলে মানুষ করা হয়েছে যে তুমি আসলে ছেলে, সুতরাং সেইটা ভীষণ রকমভাবে ওই দৃশ্যটাতে ছিল আর কি। দর্শকরা উপভোগ করবেন আশা করছি, এবং সব থেকে বড় ব্যাপার সেই পুরুষ মানুষেরা উপভোগ করতে চাইবেন বা হয়তো রিয়েলাইজ করবেন। হ্যাঁ, হয়তো অনেকে সুমন চ্যাটার্জিকে দেখে চিনতেও পারবেন, যেমন আমি নিজের মধ্যেও সুমন চ্যাটার্জির অনেক ট্রেটস খুঁজে পাই। সেটা কি বদলের কোনো রকমভাবে সেটাও খুঁজে? হ্যাঁ, ভীষণ রকমভাবে বদল করার আপ্রাণ চেষ্টা করেছি মানুষ হিসেবে, এবং মানে আমিও তো রেশমিকে একটা খোপের মধ্যেই ঢুকিয়ে রেখেছিলাম অনেক দিন। কিন্তু যেটা দিয়ে আর কি বলছিলাম আমি, যে বহু বছর আপনাদের এই সম্পর্কটা থেকে কিন্তু সেই সেইটা হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের জেনারেশনটা এবং রেশমি মানুষ হিসেবে আমার থেকে মাচ বেটার, অনেক বেশি মানে অনেক বেটার হিউম্যান বিং।
আচ্ছা, এটা দরাজ গলায় বলার না মধ্যে দরাজ গলা বলার কি, যেটা সত্য, মানে এইটাও দেখো তুমি কিরকম, মানে একটা ভাবে নিলে যে আচ্ছা একটা ছেলে যেহেতু বলছে আহা সে মহৎ হয়ে গেল, একেবারেই তা নয়, ইটস Quite সিম্পল অ্যাজ natural. দ্যাট, ন্যাচারাল। একেবারেই। কিন্তু এই যে আগের জেনারেশনের কথা বলতে বলতে পরের জেনারেশনের দিকে তাকালেও কিন্তু ঋদ্ধি এবং সুরঙ্গনাকে দেখলেও শেখার মতো রয়েছে। হ্যাঁ, কিন্তু তারা- কি বলতো ওরা না, মানে মানে আমার মনে হয় যে ওদের জেনারেশনটা সম্পর্কটাকে অন্যরকম ভাবে ডিফাইন করে, মানে মানে একসঙ্গে মানে বিয়ে করে মানে ওই রকম একটা সিঁদুর ফিঁদুর লেবড়ে লুবড়ে থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, মানে জীবনটা অনেক বড়, সেইটা ওদের জেনারেশন আমার মনে হয় বিশ্বাস করে। আর বাড়ির সকলে মিলে এটা ট্রেলার দেখার পর কি বলছেন? বাড়ির সকলে এটা মিলে ট্রেলার দেখার পরে আমরা যেটা ডিসাইড করেছি যে আমরা প্রিমিয়ারে কেউ ছবিটা দেখতে যাব না, কারণ প্রিমিয়ারে খুব ছবিটা দেখার মতো সবসময় পরিবেশ থাকে না, বিশেষ করে আমরা যারা অভিনয় করি এত ইন্টারভিউ দিতে হয়, ফলে এটা আমরা আলাদা করে চারজনে মিলে দেখব। বাহ, এটাই তো অনেক বড় ব্যাপার। Yes. পরিবারের সকলে এসে যাতে উপভোগ করেন, কিন্তু অবশ্যই আমি এবং দর্শকদের বলতে চাই যে আপনারা খুব বিচক্ষণ, খুব বুদ্ধিমান মানুষ, আমরা কখনো বলতে পারবো না যে আপনারা এটা দেখুন, প্লিজ আমাদের পাশে থাকুন। কোন চলচ্চিত্রের পাশে থাকা উচিত কি উচিত নয় এটা আপনাদের থেকে কেউ বেটার বলতে পারবে না, সো ইউ আর দ্য বেস্ট জাজ। আপনারা যদি মনে করেন প্লিজ কাম। দর্শকদের এই আশাটা ছিল এবং সেই আশাটাই পূরণ হয়েছে। অর্ধাঙ্গিনীর গল্পের পর আজও অর্ধাঙ্গিনী, শুভ্রা, মেঘনা এবং সুমনের এই যে ট্রায়োর একটা সম্পর্ক, সেই সম্পর্কটি কোন গতিতে এগিয়ে যাচ্ছে, কোন দিকে এগোচ্ছে, সেটা হয়তো আপনাদেরও চেনা লাগবে। তাই এই চেনা পথে সামিল হতে আপনাদের অবশ্যই নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হচ্ছে আজও অর্ধাঙ্গিনী। আর এরকম আরও ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে। আর ইন্টারভিউটি কেমন লাগলো সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না।